সালটা 1914। একটা ছোট দ্বীপ যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, আছে শুধু একটা লাইট হাউস এবং একটা রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে আছে এক আবহাওয়াবিদ যার নাম ডেভিড। তারা এমন একটা দ্বীপে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে যেন সেই দ্বীপের আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেই দ্বীপে থাকতে হবে। সেই দ্বীপের তথ্য সংগ্রহ করে আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে হবে। তারপর তার ফিরে আসার কথা। ক্যাপ্টেন তার জাহাজ করে ডেভিডকে সেই দ্বীপে পৌঁছে দিচ্ছে। সঙ্গে 1 বছরের খাবার আর প্রয়োজনীয় সরঞ্জামও আছে। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে সেই দ্বীপে পৌঁছে যায়। ছোট নৌকার সাহায্যে তারা দ্বীপে নামে এবং সাথে দরকারি জিনিসগুলোও নিয়ে আসে। দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়াবিদ, আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যালেক্সের জাহাজে করে ফিরে যাবে। কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এইভাবে ক্যাপ্টেন ও ডেভিড এক মুহূর্তে দেরি না করে লাইট হাউসের দিকে এগিয়ে যায়। আর সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুরো লাইট হাউসকে তখন ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছে করে সেটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউসের দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া মেলে না। শেষে দরজায় জোরে ধাক্কা দিয়ে তারা ভেতরে প্রবেশ করে। লাইট হাউসের একদম উপরে তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম গ্রুনার। সে নিচে শুয়ে আছে। যখন তারা গ্রুনারের কাছ থেকে পুরনো আবাবিদের কথা জিজ্ঞাসা করে, সে উদাসীনভাবে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার। ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহের কথা জানতে চায়, তো গ্রুনার আরো অদ্ভুত উত্তর দেয়, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলেও সে এখনই তাদের ঘরে ফিরে যেতে পারে, কিন্তু ডেভিড জানতো যদি সে সরকারের দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে ভালো টাকা পাবে। তাই সে ঠিক করে সে এই দ্বীপেই থাকবে। ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য, কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নাও হতে পারে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে বাসযোগ্য করে তোলে। ঘরের এক ডোরে এসে সে একটা ডায়েরি পায়। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কিন্তু সব স্পষ্ট নয়। কিছু লেখা অসম্পূর্ণ। ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে থাকে। ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর ছবি আঁকা আছে, যা দেখে সে বুঝতে পারে না যে এসব কেন আঁকা হচ্ছে। হয়তো সে অফিসার একা থাকতো, তাই সময় কাটানোর জন্য সে এসব এঁকেছে। ডায়েরির এক পাতায় তার স্ত্রীর ছবিও আছে। ডেভিড সেই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে, কিন্তু সমুদ্রের ধারে যেতেই তার পা থমকে যায়। পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে, আর তাদের মাঝে কিছু সামুদ্রিক শ্বাস রাখা আছে অদ্ভুত এক ফাটানে। ডেভিড ভাবে হয়তো এগুলোর ঘূর্ণারের কাজ। এইভাবে সে তার মূল কাজে ফিরে যায়, অর্থাৎ আবহাওয়ার ডাটা সংগ্রহের কাজ, যার জন্য সে এখানে এসেছে। কাজের মাঝে ডেভিড দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষ আছে, কিন্তু পরে সে ভাবে হয়তো সেটা কল্পনা। রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজায় নক হয়। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে গ্রুনারকে তার নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। হাতে ল্যাব নিয়ে যখনই ডেভিড সামনে এগোয়, তার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। এরপর সে দেখে দরজার নিচ দিয়ে এক অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতরে ঢুকতে যাচ্ছে। সে হাত মানুষের না। ডেভিড প্রায় ভয় পেয়ে যায়। সে দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে চুপি চুপি ডেভিডকে খুঁজতে থাকে। বেসমেন্টের দেয়ালের ফাটল দিয়ে সে প্রাণীর ভয়ানক চোখ ডেভিডকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয়, আর যখনই চোখটা ফাটলের সামনে আসে সে পুরো শক্তিতে ছুরি ঢুকিয়ে দেয়। প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু সেই প্রাণী যে আবার ফিরে আসবে না এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ডেভিড শক্ত করে বেসমেন্টের দরজা বন্ধ করে এবং রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। ডেভিড ভয়ে ভয়ে পুরো রাতটা সেখানেই জেগে কাটায়।
পরদিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে বেরোয় তখন সে বালির উপর কিছু চিহ্ন দেখতে পায়। সে পায়ের ছাপগুলো মানুষের মতো না। সে স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ নয়। চিহ্নগুলো সোজা সাগরের দিকে এগিয়ে শেষ হয়ে গেছে। এবার ডেভিড সব বুঝতে পারে কেন গ্রুন লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ পুঁতে রেখেছে। নিশ্চয়ই সে অদ্ভুত প্রজাতির প্রাণী এখানে আসতো, আর এখন ডেভিড বুঝতে পারে এই ঘর তার জন্য একেবারেই নিরাপদ নয়। হয়তো সে প্রাণী আবার আজ রাতে ফিরে আসবে। ডেভিড দৌড়ে লাইট হাউসের দিকে যায় এবং গ্রুনারের চিৎকার করে বলে, দরজা খুলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দেয় না, বলে তোমার তো সেই জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল। হতাশ হয়ে ডেভিড ফিরে আসে, কিন্তু এখন তাকে নিজের বাড়িটাকে নিরাপদ বানাতে হবে। সে প্রতিটা জানলায় কাঠ লাগিয়ে সিল করে দেয় আর চারপাশে ধারালো কাঠের বেড়া দেয়, আর দরজার সামনে পুরনো কাগজ আর বইপত্র রেখে তার উপর তেল ছড়িয়ে দেয়, যেন সে প্রাণী ফিরে এলে আগুন দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটা সত্য কখনোই ডেভিড জানতো না, আর সেটা সে আজ রাতেই জানতে চলেছে। ভাগ্যক্রমে ডেভিড সে ঘরের ভিতরে একটা পুরানো বাক্স পায়। সে বাক্সের ভিতরে আছে একটা গান আর অনেকগুলো বুলেট। এটা দেখে তার কিছুটা সাহস আছে, কিন্তু ভয় তখনও কাটেনি। সন্ধ্যা নামতেই চারপাশে রাতের অন্ধকারে ঢেকে যায়। ডেভিড একটা গান হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে আসে, আর ডেভিড যখন জানলা থেকে এগিয়ে যায় তখন মনে হয় তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শুধু একটা নয়, পানির মধ্যে থেকে অনেকগুলো অদ্ভুত সেই প্রাণী উঠে আসছে এবং সবগুলো ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসছে। অল্প সময়ের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছাড়া শুরু করে। কিছু প্রাণী পড়ে যায়, কিন্তু বাকিরা আরো হিংস্র হয়ে ওঠে। তারা এবার ঘরের ভেতর ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। তাদের সংখ্যা বাড়তেই ডেভিড সময় নষ্ট না করে দরজার সামনে রাখা কাগজ আর বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে সে প্রাণীগুলো ভয়ে আবার সাগরে ফিরে যায়, কিন্তু এবার সে আগুন ছড়িয়ে পড়ে ডেভিডের ঘরের ভেতর। ঘরে আগুন লেগে যায়, আর যেহেতু ঘরটা পুরো কাঠের তৈরি তাই আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। ডেভিড একটা চাদর জড়িয়ে নিজেকে বাঁচিয়ে গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং লাইট হাউসের পাশে একটা বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তার ডান হাতটা মারাত্মকভাবে পড়ে গেছে। ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় এবং আগুন ধীরে ধীরে নেমে যায়। কিন্তু সারা রাত বৃষ্টির পরেও সকালে দেখা যায় ডেভিডের ঘর আর বাঁচাতে পারেনি। পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন ডেভিড যদি বাঁচতে চায় তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে নেয় আর লাইট হাউসের পাশে পাথরের ফাঁকে লুকিয়ে থাকে। তার উদ্দেশ্য হলো তাকে গান পয়েন্ট ধরে লাইট হাউসের ভেতরে ঢোকা। কিন্তু হঠাৎই গ্রুনার তার দিকে গান ত্যাগ করে, আর ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী যেটা গ্রুনারের পাশে ছিল হঠাৎ করে ডেভিডের উপর হামলা চালায়। সেই প্রাণীটা আসলে গ্রুনারের রক্ষক। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে সে আমার পোষা প্রাণী। ডেভিড গুলি চালায় না, কিন্তু একটা শর্ত রাখে, যদি বেঁচে থাকতে চাও তাহলে লাইট হাউসে থাকতে দিতে হবে আমার। তার কাছে আছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার এবং এত খাবার আছে যা তারা দুজনেই বেঁচে থাকতে পারবে। গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সম্মতি দেয়। সন্ধ্যা হওয়ার আগেই তারা বেঁচে থাকা খাবারগুলো নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরদিন সকালে সে প্রাণীটা চুপচাপ ডেভিডের হাত চাটতে থাকে। ডেভিড তখন গভীর ঘুমে, আর কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটা সেরে ওঠে। এই ঘটনায় ডেভিড অনেক শক হয়ে যায়, কিন্তু যা চোখের সামনে ঘটছে তা বিশ্বাস করা কঠিন। লাইট হাউসের টপে ডেভিড দেখে গ্রুনার সেই বুলেটগুলো গুনে নিচ্ছে যেগুলো সে বন্দুক থেকে পেয়েছে, আর সে প্রাণীটা নিজস্ব উপায় তাকে সাহায্য করছে। এর মানে দাঁড়ায় এই প্রাণীটা হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে তার সম্পর্কে আরও জানতে চায় এবং সে চায় এই বিষয়টা সারা দুনিয়ার সামনে আনতে, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এক অদ্ভুত ধরনের ফিমেল ক্রিয়েচারের সমুদ্রের অন্ধকার থেকে উঠে এসে তাদের সামনে এসেছে। যদি প্রাণী সত্যি পৃথিবীর সামনে আসে তবে ডেভিড এবং গ্রুনার দুজনেই পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু গ্রুনার সেটা চায় না। সেই দ্বীপ ছেড়ে সে কোথাও যেতে চায় না। তার মধ্যে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেকেই কারো না কারো দাস অথবা চাকর হয়ে থাকতে হয়। এই কারণেই তার কাছে দ্বীপটাই পারফেক্ট একটা জায়গা। সেখানে সে নিজেকে রাজা মনে করে, নিজের ইচ্ছার মালিক। এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছে গ্রুনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত নারী ক্রিয়েচার কিভাবে তার পোষা প্রাণী হয়ে ওঠে? আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছে। একদিন সে ভুল করে তার ফিশিং নাইটে আটকে যায়।
তখন সে ক্রিয়েচার বেশ ছোট ছিল, আর সেই দিন থেকেই সে গ্রুনারের সঙ্গে থেকে গেছে এবং তার সব কথা শুনতে শুরু করেছে। কিন্তু গ্রুনার হলো এক রাগী মানুষ, সে কখনো সে প্রাণীর সঙ্গে মানবিক আচার করেনি। সে নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সে প্রাণীটা গ্রুনারের উপর আক্রমণ করে, আর তার প্রতিশোধ গ্রুনার তাকে শাস্তি দেয়, এমন এক শাস্তি যার পর থেকে সেই ক্রিয়েচার নিজেকে গ্রুনারের দাসী ভাবতে শুরু করে। হয়তো এই কারণেই প্রতি রাতে সমুদ্র থেকে সেই ক্রিয়েচাররা বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না। যাই হোক, ডেভিড এখন আর একা থাকতে চায় না। সে কোনো আসন্ন জাহাজকে সিগন্যাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে যেতে চায়, কিন্তু এটা মোটেই সহজ কাজ নয়। গ্রুনার বলেছে কোনো জাহাজ কখনোই দ্বীপে আসে না, কিন্তু ডেভিডটার কথাই বিশ্বাস করে না। তার এখনো থাকতে একদমই ভালো লাগছে না, আর সেজন্য এখানে হাঁপিয়ে উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে যেতে হবে। সন্ধ্যা নামতে শুরু করে। গ্রুনার তাকে বলে গান নিয়ে রেডি হয়ে যাও, কারণ যে কোনো সময় ক্রিয়েচার আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুতি নেয়, আর কিছুক্ষণের মধ্যেই এক বিশাল সংখ্যক ক্রিয়েচার সমুদ্র থেকে বেরিয়ে আসে। তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে। গ্রুনার টানা তাদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায়। সেই লাইট হাউসের ভিতরের দিকে পিছু হতে থাকে। গ্রুনার বারবার বলার পরও সে কোণে চুপ করে বসে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। গ্রুনার একাই সেই প্রাণীদের সাথে লড়াই করে যায়। পরদিন সকালের আগে ফুসতে থাকা গ্রুনার ডেভিডকে জাগিয়ে বলে, তুমি যদি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা মানতে হবে। রোজ পানি আনতে হবে, লাইট হাউসের সব ছোট বড় কাজ করতে হবে, আর রাতে তার সাথে গার্ড ডিউটিতে থাকতে হবে। এসব করে তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। বেঁচে থাকতে হলে তাকে লাইট হাউসে থাকতেই হবে। ডেভিড এখন গ্রুনারের সব কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু একটি জিনিস যেটা সে কখনোই পছন্দ করতো না। গ্রুনার প্রতিদিন আলাদা আলাদা উপায় সেই নারী ক্রিয়েচারকে শারীরিকভাবে নির্যাতন করত, কিন্তু যে মানুষ বছরের পর বছর নির্জন দ্বীপে একা থাকছে তার মানসিক অবস্থা খারাপ হওয়া স্বাভাবিক নয়। ডেভিডও এমনটাই ভাবে। হয়তো গ্রুনারের মাথা আর ঠিক নেই, তবুও তাকে তার কথা শুনতে হয়। রাত হলে তার আবারও পাহারার জন্য তৈরি হয়, আর আবারও সেই ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু আজ ডেভিড ভয় পায় না। সে গুলি চালায়, কিন্তু আজ গ্রুনার কিছুই করে না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় এবং নিজের ভেতরে চুপচাপ বসে থাকে, যেন ডেভিড নিজে শিখে নেয় এই ক্রিয়েচারদের সাথে কিভাবে লড়তে হয়। না হলে সে লড়াই করতে করতে মরেই যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গ্রুনার কোনো সাহায্য করে না। এভাবে লড়াই করতে করতে রাত কেটে যায় এবং সকাল হয়। সকালে গ্রুনার দেখে ডেভিড রক্তে ভেজা অবস্থায় লাইট হাউসের দরজার সামনে বসে আছে। সে এখন শিখে গেছে কিভাবে ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হয়। তার ভিতরে ভয়টা চলে গেছে। এভাবেই সময় যেতে থাকে। সারা রাত সেই সব প্রাণীদের সঙ্গে লড়তে লড়তে আর দিনে গ্রুনারের লাইট হাউসের কাজ করতে করতে এই দ্বীপ এখন তার কাছে এক বন্দি ঘরের মতো হয়ে উঠেছে। সে সারাক্ষণ ভাবতে থাকে কবে সে এখান থেকে বেরোবে, কবে সে মুক্ত হবে। সময়ের সাথে সাথে ডেভিডের সাথে সেই নারী ক্রিয়েচারটির এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিড এখন তার জন্য খারাপ অনুভব করতে থাকে। নিজের প্রয়োজনের ছেড়ে একা থাকাটা কত কষ্টের। হয়তো সেই ক্রিয়েচারটা এমনই কিছু অনুভব করে। ডেভিড তাকে একটা নাম দেয়, অ্যানারিয়াস। এরপর একদিন তারা দেখে ক্রিয়েচারের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবে হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে গিয়েছে, ঠিক যেমন তিমিরা করে। অথবা হয়তো তারা বুঝতে পেরেছে এই দুজনকে আক্রমণ করে কিছু লাভ নেই। কিন্তু গ্রুনার তাকে স্পষ্ট জানিয়ে দেয় একদমই না, তারা আবার আসবে। এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আর কিছুদিন এভাবে কেটে যায়। একদিন রাতে ডিনারের পর গ্রুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে বসে, কিন্তু এখানে গ্রুনার একটা বড় ভুল করে ফেলে। তারা খেলায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে লাইট হাউসের আলো জ্বালানো ভুলে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচাররা তাদের উপর হামলা চালায়। ডেভিড দেখে ক্রিয়েচার এখন ব্রিড করছে। তারা সংখ্যায় এত বেড়ে গেছে যে দুজন মিলে আর বেশি সময় ধরে লড়াই করতে পারবে না। গুলির সংখ্যাও প্রায় শেষ হয়ে গেছে। কোনোভাবে বেঁচে থাকতে থাকতে তারা উপরে লাইট হাউসে গিয়ে পৌঁছায়, কিন্তু এই সময় গ্রুনার পায়ে খুব গভীরভাবে চোট পায়। ক্রিয়েচাররা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে। ডেভিড আর গ্রুনারের সামনে বাঁচার কোনো আর উপায় নেই। কিন্তু ভাগ্য ভালো যে সেই সময় সূর্য উঠে যায়। সূর্যের আলো ফুটতেই সেই সব প্রাণীরা লাইট হাউস ছেড়ে আবার সমুদ্রে ফিরে যায়।
ট্রিয়াস গুনারের যখন সারানোর চেষ্টা করে, কিন্তু এখন ডেভিড বুঝে গিয়েছে যে তারা এই ক্রিয়েচারদের সঙ্গে আর এই যুদ্ধে যেতে পারবে না। গুলিও প্রায় শেষ, তাদের কাছে আর খাবারও বেশি নেই যে বেশি দিন চলবে। পরদিন ভাগ্যক্রমে ডেভিড যখন লাইট হাউসের উপরে এদিক সেদিক হাঁটছে, তখন সে সমুদ্রে একটা জাহাজ দেখে। সে দ্রুত ভেতর থেকে ফ্ল্যারগান নিয়ে আসে এবং জাহাজকে সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দেয়। সে চায় না ডেভিড এই জায়গা ছেড়ে যাক। ঠিক তখনই অ্যানোরিয়াস গ্রুনারের উপর হামলা করে। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চায়। গ্রুনার কাউকেই এই দ্বীপ থেকে যেতে দিতে চায় না। এই দ্বীপ তার নিজেরই পৃথিবীর মতো, যেখানে সে রাজার মতো থাকে। একটা দাসী আছে যে তার সব কথা শুনে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না, আর সেই ডেভিডকেও যেতে দিতে চায় না। এতদিন থাকার পর এখন তার কাছে একজন আছে যার সঙ্গে সে কথা বলতে পারে। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে থেকে হারিয়ে যায়। এখন তার আর কিছুই করার নেই। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। গ্রুনার এখন ডেভিড আর ট্রিয়াস দুজনের সঙ্গে খুব ব্যবহার করে, কিন্তু অ্যানিরিয়াসকে সে বিশেষভাবে মারধর করত, যেটা ডেভিডের একদমই ভালো লাগতো না। একদিন ডেভিড অ্যানিরিয়াসকে উপহার দেয় একটা ছোট টয় বোট, যেটা সে টিমের হাড় দিয়ে বানিয়েছে। হয়তো অ্যানিরিয়াস মন একটু হালকা করে, কিন্তু যখন অ্যানিরিয়াস সে বোটটা দেখে, তখন সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে যায়, যেখানে সত্যি একটা আসল বোট রাখা আছে। ডেভিড যখন সে বোট সম্পর্কে গ্রুনারকে জিজ্ঞাসা করে, তখন গ্রুনার জানায়, হ্যাঁ আমি জানতাম ওই জায়গায় একটা বোট আছে। কয়েক মাস আগে একটা অস্ত্র পাচারকারী জাহাজ, যেটা প্রচুর গোলাবারুদ নিয়ে যাচ্ছিল, যেটা সমুদ্রের ঝড়ের কারণে দ্বীপের মাঝে ডুবে যায়। তবে কিছু লোক বেঁচে এই দ্বীপে বোট করে চলে আসে। তবে সকাল হওয়ার আগেই তাদের কেউই বেঁচে থাকেনি। সবাই সেই ক্রিয়েচারের শিকার হয়ে যায়। এই কথা শুনেই ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে। তাদের কাছে একটা ডাইভিং শুটের মতো কিছু আছে। যদি কেউ সেটা পরে সমুদ্রের নিচে ডাইভ করে, তাহলে হয়তো কিছু বুলেট বা ডায়নামিট পাওয়া যেতে পারে, যেটা দিয়ে দানবদের সঙ্গে লড়াই করা আরো সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার সরাসরি এই প্রস্তাব অস্বীকার করে দেয়। সে সমুদ্রের ধারে পর্যন্ত যেতে চায় না। তবুও ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করতে প্রস্তুত হয়ে যায়। আরো কিছুদিন কেটে যায়। ডেভিড আর অ্যানিরিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হতে থাকে। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করে। এই সবকিছু গ্রুনার গোপনে দেখে ফেলে, আর তখনই তার মনে প্রথমবার আসে হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু গ্রুনার আসল উদ্দেশ্য অন্য কিছু। সে চায় ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচ থেকে ডায়নামাইটের বক্সগুলো তুলে আনুক। তারপর সে ডেভিডকে সেখানে একা ফেলে চলে আসবে, যাতে ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। এভাবেই ডায়নামাইট তার কাছে চলে আসবে, আর অ্যানেরিয়াস আবার তার দাসী হয়ে থাকবে। তারা দুজনেই সেই জায়গায় পৌঁছায়। ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে যায়। দেখা যায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভাগ্যবল তারা কয়েকটা ডায়নামাইটের বাক্স খুঁজে পায়। ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে পড়ে সেই সমস্ত ক্রিয়েচাররা। ডেভিড ভয় পেয়ে যায় এবং পড়ে যায়। আয়রন ডাইভিং স্যুট এত ভারী যে ডেভিড একদমই নড়তে পারছিল না। সে গ্রুনারকে উপর থেকে যে কোনো সিগন্যাল পাঠাবে তাও পারছে না। গ্রুনার ভেবেছে সেই সমস্ত প্রাণীরা হয়তো ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে পানির নিচে শুধু দুইটা ক্রিয়েচারের ছোট বাচ্চা ছিল। ডেভিড পানির নিচে চাপ তৈরি করে তার ডাইভিং স্যুটটা সেখানে ফেলে দেয় এবং নিজেই সাঁতরে উপরে চলে আসে। তারা সেখানে কিছু পুরানো বাক্স খুঁজে পায়, যেখানে ডায়নামাইট রাখা আছে। তারা লাইট হাউসের চারপাশে দুইটা স্তরে ডায়নামাইট বসিয়ে দেয়, যাতে পরবর্তী আক্রমণে একেবারে সব ক্রিয়েচাররা শেষ হয়ে যায়। কয়েক মাস কেটে যায়। তুষার পড়া শুরু করেছে, কিন্তু সেসব প্রাণীরা আবার অদৃশ্য হয়ে যায়। আক্রমণ বন্ধ হয়ে যায়। এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় লাইট হাউস চালু রাখা এবং আগের মতো নজরদারি করা। গ্রুনারের সব ধৈর্য এবার ভেঙে যায়। সেভাবে হয়তো অ্যানেরিয়াস সেই ডায়নামাইটের প্ল্যানের কথা প্রাণীদের বলে দিয়েছে, তাই তারা এখন আর আক্রমণ করছে না। রাগে পাগল হয়ে গ্রুনার অ্যানিরিয়াসকে মারতে শুরু করে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয়। শেষমেশ তারা দুজন মিলে একটা নতুন পরিকল্পনা করে, যা তারা লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখবে, যেন প্রাণীরা ঢুকলেই ডায়নামাইটের বিস্ফোরণ ঘটানো যায়। কিছুক্ষণ পরে সেই প্রাণীরা সমুদ্র থেকে বের হতে শুরু করে, আর তারা সোজা প্রধান দরজার দিকে এগিয়ে যায় এবং ভিতরে ঢুকতেই তারা ডেভিডের উপর হামলা করে। ডেভিড সাহস দেখিয়ে সে মনস্টারদের সাথে লড়াই করতে শুরু করে। যখন সমস্ত প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছায়, তখন গ্রুনার ডায়নামাইটের লেভার টিপে দেয়, কিন্তু বিস্ফোরণ হয় না।
ডেভিড আগে থেকেই তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এবং সে সেটা আবার জোড়া দিতে ভুলে গেছে। ডেভিড দ্রুত দৌড়ে উপরে উঠে যায় এবং ডাইনামাইটের তারগুলো সংযুক্ত করতে শুরু করে। ততক্ষণে প্রাণীরা লাইট হাউস বেয়ে উপরে ওঠা শুরু করেছে, যাদের থামানোর চেষ্টা গ্রুনার একাই করে যাচ্ছে। যখনই কানেকশন দেওয়া হয়, ডেভিড প্রথম স্টোরে বিস্ফোরণ ঘটায় আর অনেক প্রাণী বিস্ফোরণে মারা যায়। কিন্তু তখনও বহু মনস্টার লাইট হাউসে হামলার জন্য প্রস্তুত। তারা গ্রুনারের দ্বিতীয় স্টোরের বিস্ফোরণ ঘটায় আর এই ভয়াবহ বিস্ফোরণে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরে, তখন তারা দেখে অ্যানিডিয়াস সেখানেই নেই। চারপাশে মৃত সেই প্রাণীদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে কিছু জীবিত কিন্তু আহত। তাদের গ্রুন একে একে মেরে ফেলে। তখনই ডেভিডের চোখে পড়ে মৃত এক প্রাণীর গলায় একটা নেকলেস ঝুলছে। আর সেই মুহূর্তে ডেভিড উপলব্ধি করে তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আসল প্রাণীরা হিংস্র না, তারা মানুষের মতোই সভ্য। শুধু তারা মানুষের মতো কথা বলতে পারে না। সম্ভবত তারা লাইট হাউসে কোনো কারণে আক্রমণ করছে, কিন্তু গ্রুনারের কাছে সব অর্থহীন। সে ভাবতো যে সে এই দ্বীপের রাজা আর সবাই তার আদেশ মানবে। এরপর আর কোনোদিনও সেই সব প্রাণীরা আক্রমণ করতে পারেনি। তবে প্রতিদিন সমুদ্রের তীর থেকে খানার আওয়াজ ভেসে আসতো। ডেভিড বুঝতে পারেনি যে সে কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবারের ভেঙে গেছে, কত শিশু আপনজন হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির জন্য। পরদিন ডেভিড দেখতে পায় কিছু ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে যারা তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথর দিয়ে একটা গোল বৃত্ত বানায় এবং তার মাঝখানে সে সেই ছোট খেলার নৌকাটা রাখে, যাতে অ্যানিডিয়াস ফিরে আসে। কিন্তু সে যতই অপেক্ষা করুক, অ্যানিডিয়াস আর কখনোই ফিরে আসেনি। একদিন সকালে ডেভিড দেখে গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে কিছু পুরানো জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে, আর তার মধ্যে আছে একটা পুরনো ছবি। আর যখনই ডেভিড সেই ছবি দেখে, তখন সে অবাক হয়ে যায়। এই সেই মেয়েটা যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছে। সে মেয়েটা আসলে আর কেউই নয়, বরং গ্রুনারের স্ত্রী। আর গ্রুনার আসলে একসময় এই লাইট হাউসের একজন আবহাওয়া কর্মকর্তা ছিল। সে প্রায় 1 বছর আগে এই দ্বীপে আসে। তার আসল নাম রবার্ট, কিন্তু সে নিজের নাম বদলে ফেলে কারণ সে আর কখনো দ্বীপ ছাড়তে চায়নি। এসব দেখে ডেভিডও আশা ছেড়ে দেয় যে সে আর কোনোদিনও এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। পরদিন বিকেলে ডেভিড সমুদ্রের তীরে গিয়ে দেখে সে বৃত্তের মাঝে রাখা ছোট নৌকাটা আর সেখানে নেই। কিন্তু ঠিক সেই জায়গায় সে দেখতে পায় একটা ছোট প্রাণী যার হাতে সেই নৌকাটা আছে। ডেভিড তার টর্চ লাইটটা বৃত্তের মাঝখানে ফেলে দেয়, কারণ সে বোঝাতে চাইছে যে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। সে কারো ক্ষতি করতে চায় না, সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে অ্যানিডিয়াস বেরিয়ে আসে এবং তার পেছনে পুরো সেই ক্রেচাদের দল উঠে আসে। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তারা কেবল একটা নিরাপদ জায়গা চেয়েছে তাদের সন্তানদের জন্য, যেমনটা সব প্রাণীই চায়। হঠাৎ করে দ্বীপে মানুষের উপস্থিতি তাদের মোটেও ভালো লাগেনি, তাই তারা প্রতি রাতে আক্রমণ করত। কিন্তু গ্রুনারকে এসব কে বোঝাবে? সে তো এখনো নিজেকে এই দ্বীপের রাজা ভাবে। গ্রুনার লাইট হাউস থেকে বেরিয়ে আসে, হাতে বন্দুক। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা লড়তে চায় না, তারা শান্তি চায়। কিন্তু গ্রুনার কিছু শুনে না। সে চিৎকার করে অ্যানিডিয়াসকে বলে ভিতরে চলে যেতে, কিন্তু এটাই প্রথমবার যখন অ্যানিডিয়াস তার কথা শোনে না, কারণ সে আর তার দাসী না, আছে শুধু একজন মা যে তার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছে। গ্রুনার ভিতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করে, আর আগে সে লাইট হাউসের দিকে এগিয়ে যায়। ডেভিড ভাবে হয়তো এবার গ্রুনার বুঝে গিয়েছে প্রত্যেক প্রাণী স্বাধীনতা চাই, কেউ কারো দাস হতে চায় না। কিন্তু গ্রুনার আর বুঝদার মানুষ না। সে লাইট হাউসে পৌঁছে উপর থেকে গান দিয়ে ফ্লেয়ার ছুড়ে দেয়, যা গিয়ে সরাসরি একটা ছোট প্রাণীর গায়ে লাগে। সেই শিশু প্রাণীর সঙ্গে সঙ্গে মারা যায়। সবাই আতঙ্কে পালিয়ে যায় এবং অ্যানিডিয়াসকেও ডেভিডের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে। রাগে পাগল হয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়ে যায় এবং গ্রুনারের সাথে ধাক্কাধাক্কি করে। শুরু হয় লড়াই। সে চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করলে? এরা তো শুধু শান্তি চায়। কিন্তু গ্রুনার তখন এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে। হাতে কোড়াল নিয়ে যখনই সে ডেভিডের দিকে আক্রমণ করতে যায়, ঠিক তখনই ডেভিড তাকে তার আসল নামে ডাকে, এই রবার্ট। এই নাম শুনে গ্রুনার একদম থেমে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না।
সেই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। ভয়ে ভয়ে ভাবে, একাকিত্ব, স্ত্রীর মৃত্যু আর গভীর বিষণ্ণতাই সবকিছু তাকে এরূপে পরিণত করেছে। সে আদতে কোনো খুনি নয়, সে একজন ভালো মানুষ। সে প্রাণীরা কখনোই যুদ্ধ চায়নি, তারা কেবল শান্তি চেয়েছে। গ্রুনার তাদের শুধু এই কারণেই মেরেছে যে যাতে সে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারে। আর এখন গ্রুনার তার সমস্ত ভুল বুঝতে পারে, তাই সে নিজেকে সেই সব ক্রিয়েচারদের সামনে আত্মসমর্পণ করে এবং কয়েক মুহূর্তে সেই সব প্রাণীরা মিলে তাকে মেরে ফেলে। ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতরে তালা মেরে সেভ করে ফেলে। সময় এভাবে কেটে যায়। আর 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসে এবং সঙ্গে একজন নতুন আবহাওয়া পর্যবেক্ষক। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার দ্বীপের আবহাওয়া পর্যবেক্ষণের কাজ শুরু করবে। কিন্তু সেই অফিসার ভাবে যে ডেভিডই আসলেই গুনার, আর ডেভিডও তাদের ভুল ভাঙায় না। সে চুপচাপ ব্যালকনিতে যায় আর দাঁড়িয়ে পড়ে, কিছু বলে না, কারণ এখন সেও এই দ্বীপ ছেড়ে যেতে চায় না, ঠিক গ্রুনারের মতো। এদিকে অ্যানিরিয়াস ও তার পরিবার নিয়ে সুখে আছে। এখন তাদের আর কোনো গ্রুনারের নিয়ে ভয় নেই। তারা দ্বীপে ও সমুদ্রে স্বাধীনভাবে থাকতে পারে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে।